উত্তর পূর্ব ইউক্রেনে সুমি ওল্ড বাস্ট প্রদেশের একাংশ রাশিয়ার দখলে। বৃহস্পতিতে হবে যুদ্ধবিরতির বৈঠক। রুশ সীমান্তবর্তী সুমি ওল্ড বাস্ট প্রদেশে জুনের শেষ সপ্তাহ থেকে নতুন করে হামলা শুরু করেছিল ভ্লাদিমির পুতিনের বাহিনী। বুধবার ক্রেমলিন জানিয়েছে তাদের ব্যাটেল গ্রুপ নর্থ এর ইউনিটগুলি সুমি অঞ্চলের ভারাচিনো জনবসতি এবং আশেপাশের এলাকা মুক্ত করেছে। ডনেৎস্ক, লুহান্স্ক, জাপোরিজিয়া, খার্কিভের পরে এবার ইউক্রেনের সুমি ওল্ডবাস্ট প্রদেশের বড় অংশ দখলের দাবি করল রাশিয়া। তাৎপর্যপূর্ণভাবে তুরস্কের ইস্তানবুলে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরুর ঠিক আগেই রুশ সীমান্তবর্তী সুমি ওল্ডবাস্ট প্রদেশের জুনের শেষ সপ্তাহ থেকেই নতুন করে হামলা শুরু করেছিল ভ্লাদিমির পুতিনের বাহিনী। বুধবার ক্রেমলিন জানিয়েছে তাদের ব্যাটেল গ্রুপ নর্থের ইউনিটগুলি সুমি অঞ্চলের ভার্চিনো জনবসতি ও আশেপাশের এলাকা মুক্ত করেছে। যুদ্ধে অন্তত 1220 জন ইউক্রেন সেনার মৃত্যু হয়েছে বলেও দাবি মস্কোর। এর আগে গত 17 জুলাই রুশ বাহিনী ইউক্রেনের উত্তর খার্কিভ অঞ্চলের দেগোতিয়ার নয়, পূর্ব ডনেৎস্ক অঞ্চলের পোপোভেয়ার এবং দক্ষিণ প্রদেশ জাপোরিজিয়া অঞ্চলের কামেনেস্কয় দখল করেছে। চলতি সপ্তাহে ডনেৎস্কের বেলায়াগোড়া এবং নোভোটোরেৎস থেকেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাহিনীকে পিছু হটতে বাধ্য করেছে পুতিন সেনা। গত 3 মাসে যুদ্ধে ডনেৎস্ক লাগোয়া লুহান্স্ক প্রদেশের অধিকাংশ এলাকাও রাশিয়ার দখলে চলে এসেছে। এই অগ্রগতি অব্যাহত থাকলে উত্তর পূর্ব ইউক্রেনের আঞ্চলিক রাজধানী সুমির পতন নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার থেকে ইস্তানবুলে যুদ্ধবিরতি নিয়ে মুখোমুখি আলোচনায় বসছে মস্কো কিভ। হাই নিউজ নেটওয়ার্ক। পারস্পরিক বোঝাপড়া আরও বৃদ্ধি করল পাকিস্তান এবং বাংলাদেশ। এবার দুই দেশের কূটনৈতিক এবং সরকারি আধিকারিকদের ভিসা ছাড়াই প্রবেশাধিকার দেওয়ার বিষয় সম্মত হয়েছে ইসলামাবাদ এবং ঢাকা। পারস্পরিক বোঝাপড়া আরও বৃদ্ধি করল পাকিস্তান এবং বাংলাদেশ। এবার দুই দেশের কূটনৈতিক এবং সরকারি আধিকারিকদের ভিসা ছাড়াই প্রবেশাধিকার দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে ইসলামাবাদ এবং ঢাকা। বুধবার ঢাকায় বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী মহসিন নকভি। সেখানেই এই ভিসাবিহীন প্রবেশাধিকারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, দুই দেশে যাদের কাছে কূটনৈতিক এবং সরকারি পাসপোর্ট থাকবে তাদের ভিসা ছাড়াই প্রবেশাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে দুই দেশ যৌথভাবে সম্মত হয়েছে বলেই জানানো হয়েছে বিবৃতিতে। তবে ঠিক কবে থেকে এই ভিসাবিহীন চলাচল শুরু হবে তার উল্লেখ করা হয়নি। বুধবারের বৈঠকে স্থির হয়েছে সন্ত্রাসবাদ দমন, অভ্যন্তরীণ নিরাপত্তা, মাদক নিয়ন্ত্রণ, মানব পাচার রোধের মতো বিষয়ে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ এবং পাকিস্তান। দুই দেশের প্রতিনিধিদের নিয়ে একটি যৌথ কমিটি গঠন করা হবে। পাকিস্তানের তরফ থেকে ওই কমিটির নেতৃত্বে থাকবেন অভ্যন্তরীণ মন্ত্রকের সচিব খুররাম আঘা। তাছাড়া পুলিশি প্রশিক্ষণের বিষয়ে দুই দেশ একে অপরের সঙ্গে সহযোগিতা করবে বলে বৈঠকে স্থির হয়েছে। খুব শীঘ্রই বাংলাদেশের একটি প্রতিনিধি দল ইসলামাবাদের ন্যাশনাল পুলিশ একাডেমিতে যাবে। বুধবার ঢাকায় পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রীকে গার্ড অফ অনার দিয়ে স্বাগত জানানো হয়। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পাক মন্ত্রীর বাংলাদেশ সফর দুই দেশের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর ফলে বাংলাদেশ এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে বলেই আশা প্রকাশ করেন তিনি। প্রসঙ্গত 1971 সালে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয় সাবেক পূর্ব পাকিস্তান, তৈরি হয় স্বাধীন বাংলাদেশ। তারপর থেকেই দীর্ঘ সময় ধরে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি বাণিজ্য প্রায় বন্ধই ছিল। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দুই দেশের মধ্যে ফের দ্বিপাক্ষিক বাণিজ্য চালু করতে পদক্ষেপ করেছে ইউনূসের প্রশাসন। দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে স্বাভাবিক করতে ইতিমধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে ঢাকা এবং ইসলামাবাদের। বস্তুত গত বছরের ডিসেম্বরেই মোহাম্মদ ইউনূসের প্রশাসন জানিয়েছিল বাংলাদেশের ভিসা সহজেই পেয়ে যাবেন পাকিস্তানিরা। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কোনো পাকিস্তানের নাগরিক যদি বাংলাদেশে যেতে চান তাদের ভিসা সংক্রান্ত সমস্যা হবে না। সব দেশে বাংলাদেশের দূতাবাস এবং উপদূতাবাসে এমনটাই নির্দেশ পাঠিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। হাই নিউজ নেটওয়ার্ক। ইসরায়েলি হানার প্রতিবাদ করার অপরাধে 80 জন পড়ুয়াকে বহিষ্কার, সিদ্ধান্ত কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। ইসরায়েলের সঙ্গে আর্থিক এবং শিক্ষামূলক সম্পর্ক ছিন্ন করার দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীদের সংগঠন কলম্বিয়া ইউনিভার্সিটি অ্যাপার্থিড ডাইভেস্ট।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডোনাল্ড ট্রাম্প সরকারের চাপ উপেক্ষা করেছিল, কিন্তু সরকার নির্দেশিত পথেই হাঁটল আমেরিকারই কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। প্যালেস্টাইনের সমর্থনে এবং গাজার ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ দেখানোর অপরাধে প্রায় ৮০ জন পড়ুয়ার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হল। বহিষ্কৃত পড়ুয়াদের মধ্যে কয়েকজনের ডিগ্রি বাতিলেরও সিদ্ধান্ত নিয়েছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গাজা এবং ওয়েস্ট ব্যাংকের মতো প্যালেস্টাইনি ভূখণ্ডে ইসরায়েলি ফৌজের ধারাবাহিক হামলা এবং সাধারণ নাগরিকদের হত্যার প্রতিবাদে হার্ভার্ড সহ আমেরিকার বেশ কিছু কলেজ বিশ্ববিদ্যালয় গত বছর থেকে শুরু হওয়া বিক্ষোভ ছড়িয়ে পড়েছে কলম্বিয়াতেও। তেল আভিভের সঙ্গে সব ধরনের আর্থিক এবং শিক্ষামূলক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়ে আন্দোলন শুরু করেছিল ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন কলম্বিয়া ইউনিভার্সিটি অ্যাপার্থিড ডাইভেস্ট। CUAD-র তরফে জানানো হয়েছে, শাস্তিপ্রাপ্ত পড়ুয়ারা গত মে মাসে বাটলার লাইব্রেরিতে বিক্ষোভ এবং 2024 সালে অ্যালামনাই উইকেন্ডে ক্যাম্পাসে তাঁবু খাটিয়ে অবস্থান আন্দোলনে যোগ দিয়েছিলেন বলে অভিযোগ এনে শাস্তিমূলক পদক্ষেপ করা হয়েছে। প্রসঙ্গত, গত এপ্রিল মাসে ট্রাম্প সরকার অভিযোগ করেছিলেন মার্কিন বিশ্ববিদ্যালয়গুলিতে ইহুদি বিদ্বেষের আবহ তৈরি হয়েছে। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সঠিক পদক্ষেপ করছে না বলেও অভিযোগ তোলে ওভাল অফিস। বিশ্ববিদ্যালয়গুলির ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষ বন্ধ করার জন্য কি করণীয় সেই বিষয়ে কিছু শর্তও দেওয়া হয়েছিল, কিন্তু ট্রাম্প সরকারের দেওয়া শর্তাবলী মানতে রাজি হননি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হাই নিউজ নেটওয়ার্ক। রাশিয়ার নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষের খোঁজ মিলল। 6 বিমান কর্মী সহ অন্তত 46 জন যাত্রী ভেতরে ছিলেন। রাশিয়ার পূর্ব প্রান্তের আমুর প্রদেশে খোঁজ পাওয়া যাচ্ছিল না আস্ত একটি বিমানের। অবশেষে ওই বিমানের ধ্বংসাবশেষের খোঁজ পাওয়া গেল ওই প্রদেশে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলির প্রতিবেদন উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। রাশিয়ার পূর্ব প্রান্তের আমুর প্রদেশে খোঁজ পাওয়া যাচ্ছিল না আস্ত একটি বিমানের। অবশেষে ওই বিমানের ধ্বংসাবশেষের খোঁজ পাওয়া গেল ওই প্রদেশেই। স্থানীয় সংবাদ মাধ্যমগুলির প্রতিবেদনে উদ্ধৃতি করে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। বিমানটির খোঁজে তল্লাশি অভিযানে নামা একটি হেলিকপ্টার থেকে বিমানটির পোড়া ধ্বংসাবশেষ দেখতে পাওয়া গিয়েছিল বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে। বিমানটি কিভাবে ভেঙে পড়ল কিংবা বিমানে থাকা যাত্রীরা সুরক্ষিত রয়েছেন কিনা তা এখনো স্পষ্ট নয়, তবে আশঙ্কা করা হচ্ছে বিমানে থাকা কেউই আর বেঁচে নেই। যাত্রীবাহী ওই বিমানে ছিলেন 6 বিমান কর্মী সহ 46 জন যাত্রী। এয়ার ট্রাফিক কন্ট্রোল বা ATCর তরফে বিমানটির সঙ্গে যোগাযোগ চেষ্টা করা হলেও সেটি কোথায় রয়েছে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাশিয়ার স্থানীয় আপৎকালীন বিষয়ক মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বিমানটি সাইবেরিয়া আঙ্গারা এয়ারলাইন্স মালিকানাধীন। বিমানটি গন্তব্যস্থলে ছিল রাশিয়ার আমুর প্রদেশের চীনা সীমান্তবর্তী শহর টিন্ডা। ওই প্রদেশের গভর্নর ভাসিলি ওরলভ জানিয়েছে, যাত্রীদের মধ্যে 5 জন শিশুও রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। আইদাহো বিশ্ববিদ্যালয়ের 4 পড়ুয়ার খুনের ঘটনায় দোষীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ। আদালত সূত্রের খবর, নৃশংসভাবে 4টি খুন করার অপরাধে ব্রায়ানকে প্যারোল ছাড়াই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। শুধু তাই নয়, চুরির জন্য তাকে 10 বছরের কারাদণ্ড এবং $2,70,000 জরিমানার নির্দেশ দেয় আদালত। আইদাহো বিশ্ববিদ্যালয়ের 4 পড়ুয়া খুনের ঘটনায় ব্রায়ান কোবার্গারকে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিল আদালত। 2022 সালের 12 নভেম্বর ওই 4 পড়ুয়াকে ঘুমের মধ্যেই খুন করার অভিযোগ উঠেছিল। এরপর মস্কো পুলিশ তদন্ত শুরু করে ওই বছরের 30 ডিসেম্বর ব্রায়ানকে গ্রেফতার করে। পুলিশের কাছে ব্রায়ান খুনের কথা স্বীকার করেন। এরপর কেটে যায় প্রায় 2.5 বছর। বুধবার বিচারক স্টিভেন হিপলার তাকে দোষী সাব্যস্ত করেন এবং যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দেন। আদালত সূত্রে খবর, নৃশংসভাবে 4টি খুন করার অপরাধে ব্রায়ানকে প্যারোল ছাড়াই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। শুধু তাই নয়, চুরির জন্য তাকে 10 বছরের কারাদণ্ড এবং $2,70,000 জরিমানার নির্দেশ দেয় আদালত। যে 3তলা বাড়িতে ঘটনাটি ঘটে সেখানে জানা কার্নোডেল, ইথান চ্যাপেন, ম্যাডিসন মগেন এবং ক্যালি গনকপস ছাড়াও আরও 2 জন ছিলেন, কিন্তু খুন হয় ওই 4 জন। পুলিশ এই ঘটনা তদন্তে নেমে প্রাথমিকভাবে অনুমান করেছিল যে তাদের কোনো শত্রু রয়েছে, কিন্তু খোঁজ খবর নিয়ে জানা যায় কারো সঙ্গে কোনো রকম খারাপ সম্পর্ক ছিল না মৃতদের। বহুদিন ধরে তদন্ত চলার পর শেষ পর্যন্ত 2022 সালের 30 ডিসেম্বর মস্কো পুলিশ ব্রায়ানকে গ্রেফতার করে। ব্রায়ানকে আদালতে হাজির করানো হলে নয়া তথ্য প্রকাশ্যে আসে। জানা যায় ব্রায়ানের সঙ্গে মৃত পড়ুয়াদের ব্যক্তিগত কোনো সম্পর্ক ছিল না।
অন্য একটি বিশ্ববিদ্যালয়ে পড়তেন তিনি। স্নাতক স্তরের পড়াশোনাও শেষ করে ফেলেছিলেন। জানান, স্রেফ খুন করার প্রতি তার ঝোঁক ছিল বলেই ওই 4 জনকে খুন করেন। পুলিশ সূত্রে খবর, পড়ুয়ারা যে বাড়িতে ছিলেন তার নিচের তলার দরজা আটকানো ছিল। বিশেষ কোড ব্যবহার করে ওই দরজা খোলা বা বন্ধ করা যেত। দ্বিতীয় তলায় কাচের স্লাইডিং দরজা ছিল। এই দরজা সহজে খোলা বন্ধ করা যায়। দোতলা এবং 3 তলার ঘরেই ছিলেন ওই 4 পড়ুয়া। একটি বড় মাপের ছুরি নিয়ে এক এক করে 4 জনকে হত্যা করেন ব্রায়ান। তারপর দোতলা দিয়ে বাইরে বেরিয়ে যান তিনি। 4 জনের সঙ্গে আরও যে 2 জন ছিলেন তাদের মধ্যে একজন ব্রায়ানকে স্বচক্ষে দেখেন বলে দাবি করেন। তিনি জানান, মাঝরাতে হঠাৎ কেলির গলার স্বর শুনতে পান তিনি। কেলি বলছিলেন, এই ঘরে কেউ রয়েছে। তিনি আরও জানিয়েছিলেন, কিছুক্ষণ পর জানার ঘর থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। এক পুরুষ কণ্ঠকে ওই মহিলা বলতে শোনেন, আমি তোমাকে সাহায্য করছি। ঘটনার কিছুই বুঝতে না পেরে ঘরের দরজা খুলেন তিনি। এই সময়ই চোখের সামনে হাতে ছুরি ধরা একটি অবয়ব দেখেন বলে দাবি করেন ওই মহিলা। চোখ মুখ মুখোশে ঢাকা, শুধু মোটা ভুরুটুকু দেখা যাচ্ছে। খুনি তাকে দেখতে পাননি বলে দাবি করেন ওই মহিলা। এরপরই দোতলা দিয়ে বাড়ির বাইরে বেরিয়ে যান খুনি। ঘটনার পর সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে জানানো হয়। সিসিটিভি ফুটেজ থেকে ধরা পড়ে একটি সাদা গাড়ি নিয়ে খুন করতে এসেছিলেন ব্রায়ান। তারপর সেই গাড়ির মালিকের খোঁজ নিয়ে ব্রায়ানকে খুঁজে বার করে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। দ্য ওয়ার্ল্ড টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক নিরপেক্ষ।